আসসালামু আলাইকুম। গুডি টক্সের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাজুর রহমান আবি এজ এ হোস্ট। আর আজকে আমাদের যিনি অতিথি, তিনি শুধু রহনপুরে নয়, একজন ন্যাশনাল আইকন হিসাবে আমরা সবাই তাকে চিনি, অন্তত একবার হলেও তার নাম শুনেছি। তিনি হচ্ছেন মাহির ইয়াসির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো মাহির সাহেব, আমরা বিভিন্ন সময় আপনার বিষয়ে শুনেছি যে, যাই হোক, বিভিন্ন সংগ্রহ হোক, টেরাকোটা হোক, মুদ্রা হোক, এই সকল বিষয় নিয়ে আপনার আগ্রহ আছে, যার কারণে আজকে আপনার এই জাদুঘরে আসা। আমাদের পিছনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সভ্যতার মেবি অনেক সংগ্রহ আছে আপনার কাছে। আপনার এই সংগ্রহটা আপনার নেশা হিসেবে কখন আপনার লাইফে ইন্টারফেয়ার করে? মূলত আমার এই সংগ্রহশালাটি তৈরি হয়ে উঠেছে, আমি যে চাঁপানবাবগঞ্জের সন্তান। আহ, সত্যি কথা বলতে এই কারণেই হয়তো, কারণ যে এই যে আমাদের প্রাচীন গৌরব বা প্রাচীন বরেন্দ্র ভূমি, এখানেই আমার জন্ম। সেই সুবাদে ছোটকাল থেকেই এই রাজা লক্ষণ সেনের গল্প শুনে আসছি, বা আমাদের এই প্রাচীন যে লোককথাগুলো, ইতিহাসগুলো শুনে আসছি। এ থেকেই মূলত আমার আগ্রহটা জন্ম নিয়েছিল। এবং আমি আস্তে আস্তে আমার বাসাতে একটি রহনপুর কেন্দ্রিক একটি জাদুঘর গড়ে তুলি। এবং 2024 সালে এশিয়াটিক সোসাইটিতে আমাদের রহনপুর নিয়ে একটি বড় প্রোগ্রাম হয়েছিল। সেখানে রহনপুর আহ, খুব একটা উচ্চ পর্যায়ে আমি নিয়ে যেতে সক্ষম হয়েছি। আমাদের রহনপুরে ছিল আপনার 2500 থেকে 3000 বছর আগে একটি প্রাচীন বাণিজ্য কেন্দ্র। এই বাণিজ্য কেন্দ্রটি ছিল আমাদের পুনর্ভবা নদী এবং মহানন্দা কেন্দ্রিক। এই নদীগুলোর চারপাশ ঘিরেই ছিল বিভিন্ন প্রাচীন মানবের বসবাস। বা আমাদের এই রহনপুরে যে সবচাইতে বিখ্যাত যে বিষয়টি ছিল যে এখানে রত্ন পাথরের কারবার হতো। এই রত্ন পাথরগুলো এখনো রহনপুরের মাঠে ঘাটে, নদীর আশেপাশে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে পড়ে থাকে। তো এই রত্ন পাথরগুলো দিয়ে আসলে মূলত তৈরি হতো কিছু অর্নামেন্টস, কিছু পুঁতি। এইগুলো পৃথিবীর খুব কম সংখ্যক জায়গার যে কারিগরগুলা, এই কারিগরগুলা হচ্ছে যে এগুলা তৈরি করতে পারতো। তো আমাদের এই রহনপুরের এই কারিগরগুলো হচ্ছে যে এই পুঁতিগুলো এখানে তৈরি করতো। এবং এগুলো বাইরে হচ্ছে রপ্তানির জন্য বিভিন্ন বিজনেস পারপাসে যেত, বা আর কি এটা ব্যবসায়িক একটা নগর হিসেবে সে সময় থেকেই এই কারণেই বেশি জনপ্রিয়তা লাভ করে। এবং তারপর একটা সময় এখানে পাল সেনদেরও আগমন হয়। তার ফলস্বরূপ আমরা এখানে আমাদের নওদা বুরুজ দেখতে পাই। এই নওদা বুরুজটি মেইনলি ছিল একটা বৌদ্ধ বিহার। তো বৌদ্ধ বিহার যখন সেন রাজারা আসে, লক্ষণ সেন তখন বৌদ্ধদের অচ্ছুত করে দিয়েছিল। এবং সে জায়গাটাকে দখল করার পর সে তার নিজের ওইখানে ঘাঁটি গাড়ে। এবং বেশ কিছুদিন রাজত্ব করার পর আমাদের যে এই বাংলার সুলতানি পিরিয়ডের যে মানে জনক, যাকে আমরা ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি নামে চিনি, এই বখতিয়ার খলজি তাকে আক্রমণ করে। এবং এই জায়গাটি ছিল সেই নদিয়া, যেটা নওদা নামে আমরা এখন চিনি। তো এই হিসাবে আপনারা যদি খেয়াল করেন যে রহনপুর আসলে মানে প্রত্যেকটা স্টেজেই, প্রাচীনকালেও মধ্যযুগীয় সময়েও সবসময় একটি মানে গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে গণ্য হয়েছিল। এবং রহনপুরটা ছিল আপনার বরেন্দ্র অঞ্চলের প্রবেশদ্বার। এইখান দিয়েই হচ্ছে যে আপনার একটা মিডিল পয়েন্ট, সেন্টার। এখান থেকে আপনার ইন্ডিয়ান বানগড়, তারপরে এইদিকে এই মহস্থানগড়, এইসব যে জায়গাগুলো, এই সব জায়গাগুলো এই নদী পথে খুবই সহজেই যাওয়া যেত, এখনো যাওয়া যায়। এই কারণেই আমাদের রহনপুরে এখনো যদি আপনারা দেখেন আশেপাশের সবকিছু, যদি আপনি তুলনা করেন, যেমন নাচল, ভোলাহাট, চাপাই সদর, বিভিন্ন ইয়া থেকে আমাদের যে ব্যবসায়িক যে মানুষদের চিন্তাধারা বা ব্যবসায়িক যে প্রসারটা আমাদের রহনপুরের কিন্তু বেশি। তো এই ব্যবসায়িক যে বাণিজ্য কেন্দ্র আমাদের, এই বাণিজ্য কেন্দ্রের এখন বর্তমানে যদি আমরা দেখতে যাই, যে যদি আমরা বলি সোমবারের হাট, 2005 সালের একটি জরিপে
এই সোমবারের হাট ছিল বাংলাদেশের মধ্যে অন্যতম হাট, বড় হাটগুলোর মধ্যে তৃতীয়তম। এই সোমবারের হাট এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা অনেক ছোট হয়ে গেছে। তো ওই যে নদীর পাশে হচ্ছে যে আপনার বাণিজ্য কেন্দ্রর যে আর কি বিষয়টা, তো এখন আপনি যদি খেয়াল করেন যে সোমবারের হাট কোথায় বসে, সোমবারের হাট কিন্তু আপনার আমাদের এই পুনর্ভবা নদীকে কেন্দ্র করেই আপনার বসে। কিন্তু এখন আপনার তো নৌপথে বা এই ব্যবসাটা আর নাই। 2010-12 দিকেও এরকম দেখতে পাওয়া গিয়েছে যে নিতপুর থেকে বা আরো আশেপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে নদী নদী পথে হচ্ছে যে ট্রলারে বা আরো বিভিন্ন যে এই মাধ্যমে আর কি এখানে ধান আসতো। তারপরে এই কি বলে যে হাড়ি পাতিল মৃৎশিল্পের যে জিনিসগুলো এগুলো আসতো, মশলা আসতো। রহনপুর আপনার এক সময় এই মশলা বাণিজ্যের জন্য বা মশলা উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। এই ইতিহাসগুলো আমরা রহনপুরের মানুষজন জানি না বা এগুলো আমরা বোঝার চেষ্টাও করি না। আমার মূলত এই জাদুঘরটি করার উদ্দেশ্য হচ্ছে যে রহনপুরে আমি একটি পূর্ণাঙ্গ জাদুঘর তৈরি করব। কারণ আমাদের চাঁপানবাবগঞ্জ জেলাটি এতটা সমৃদ্ধ ঐতিহাসিক দিক থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই চাঁপানবাবগঞ্জ জেলাটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের এখানে একটিও কোনো জাদুঘর নেই বা আমাদের এলাকার মানুষজন যে জানবে তাদের ইতিহাস সম্বন্ধে বা তারা যে বুঝতে পারবে আমরা আসলে কি ছিলাম আগে বা আমরা কোথা থেকে এসেছি, এসব বিষয় জানার জন্য আমাদের একটা জাদুঘর প্রয়োজন। তো আমি পরিকল্পনা করেছি যে আমাদের যে গম্বুজটি আছে এটি কিন্তু আপনার রহনপুরের যে গম্বুজটি এটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি একমাত্র 8 কোণা বিশিষ্ট একটি গম্বুজ, এটি লোদি রীতিতে তৈরি করা হয়েছে। লোদি মুঘল এটার একটা প্রভাব আছে এটার উপরে। তো এইটা যদি আমাদের বর্তমান যিনি আমাদের এটা যদি আমাদের যে জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি যেটা আছে, এই যে গম্বুজটি, এই গম্বুজটি আমাদের যে বর্তমানে যে জনপ্রতিনিধি আছে ইনারা যদি একটু আমাদের সাহায্য করে বা এটার উপরে দৃষ্টি আকর্ষণ করে বা এটা নিয়ে যদি তারা একটু ভাবে। আমরা তো সব সময় বুঝি যে রাস্তাঘাটের উন্নয়ন, আমাদের রহনপুরের মানুষজন এই আমরা তো আসলে এইভাবেই চিন্তা ভাবনা করি, কিন্তু আসলে একটা এলাকার উন্নয়ন বলতে তো আসলে শুধু রাস্তাঘাট বা এই কি বলে যে শপিং মল এসব না, বাজার ঘাট এসব না, সবকিছু সাংস্কৃতিক উন্নয়ন যদি না থাকে তাহলে ওই এলাকার কখনোই উন্নয়ন সম্ভব না। তো আমরা ওই গম্বুজটিকে চাই যে আমাদের এই রহনপুর কেন্দ্রিক যে জাদুঘরটি এটি আমরা ওখানে স্থাপন করব এবং রহনপুরের মানুষ এবং চাঁপানবাবগঞ্জ জেলার মানুষ জানতে পারবে যে আসলেই তাদের আদিম পরিচয়টি কি ছিল বা তারা আসলে কোথা থেকে এসেছে। কারণ এক সময় বাংলা রাজধানী ছিল এই রহনপুরে, এমন আমাদের এই গৌর সবকিছু এগুলো কিন্তু এই চাঁপানবাবগঞ্জ কেন্দ্রিক। কারণ চাঁপানবাবগঞ্জকে বলা হয় গৌড়ের উপশহর। এবং সুলতানি পিরিয়ডেও যদি আমরা দেখতে চাই যে রহনপুরের গুরুত্বটা কতটা ছিল, মানে মধ্যযুগীয় সময়ে, যে এখানে রহনপুরে একটা টাকশাল ছিল। রহনপুরের প্রাচীন নাম ওই মুদ্রাতে পাওয়া গিয়েছে, জালালউদ্দিন মাহমুদের একটি মুদ্রাতে, যে রহনপুরের নাম হচ্ছে রাহিনপুর অথবা রহমতপুর, এরকম একটা হচ্ছে যে নাম। এবং ভোলাহাট থেকে প্রাপ্ত একটি কপার প্লেটে রহনপুরের সর্বোচ্চ প্রাচীন নাম পাওয়া গিয়েছে। রহনপুরের সর্বোচ্চ প্রাচীন নাম সেটি হচ্ছে আপনার রোহিতপুর বাটি। এ বিষয়গুলো সম্বন্ধে আমাদের রহনপুরের মানুষ জানে না, অধিকাংশ মানুষই এসব নিয়ে মাথা ব্যথা করে না বা বিভিন্ন কারণে আমাদের রহনপুরের যে কিছু কিছু জিনিস যেগুলো টিকে আছে, যেমন আমাদের পুরাতন পৌরসভাটা, এই পুরাতন পৌরসভাটা কিন্তু ছিল আমাদের যামিনী রায়বাবু নামের একটা জমিদার ছিল। এই যামিনী রায়বাবু জমিদারের হচ্ছে যে বাড়ি, তো সেটাকেও পৌরসভা থেকে যদি চাই ওইটাকেও একটা দর্শনীয় স্থান হিসেবে তৈরি করতে পারে বা এইসব নিয়ে যদি একটু কাজ করে আমাদের যে জনপ্রতিনিধিগুলো, আমরা আর কি রহনপুরবাসী বা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি খুব খুশি হব। কারণ আমরা এটা জানি যে যদি আমি আমার নিজের অতীত না জানতে পারি তাহলে আমি কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না। আমাকে সামনে এগানোর জন্য অবশ্যই আমার অতীত জানা লাগবে।
আচ্ছা, আমার দেখা মতে বৌদ্ধবিহারের কথা যেহেতু আপনি বললেন, পাহাড়পুর বৌদ্ধবিহার, যেটা মেবি সোমপুর বৌদ্ধবিহার নামে অনেকে চেনে। তো আমরা যদি একটা ফুল প্ল্যানিং এর সাথে আমাদের নওদা বুরুজ বলেন বা সার বুরুজ যেটাকে বলে, তারপরে গম্বুজ যেটা আছে, এরকম একটা ফুল এরিয়াটাকে আমরা জি, একটা দর্শনীয় স্থান হিসাবে রূপান্তরিত করতে পারি না? আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, যে বাইরেকার লোক যদি আসে এখানে ভিজিট করতে, তাহলে আমাদের এলাকার যারা আছে, আমাদের কিন্তু ইনডাইরেক্টলি হলেও ক্যাশ ফ্লোটা বাড়বে। আপনার এটাতে কি মতামত? এখানে আমি একটি কথা বলবো যে সর্বপ্রথম যে বিষয়টি আসবে নওদা বুরুজের ক্ষেত্রে, যে নওদা বুরুজটি কিন্তু আমাদের পৌরসভার বাইরে। আমাদের নওদা বুরুজটির যদি আমরা কোনো সংরক্ষণ করতে চাই বা এটা নিয়ে যদি কাজ করতে চাই, ওখানে গেলে আপনারা দেখবেন যে মানে খুব বাজে একটা অবস্থা, একটা দখলদারিত্ব বা বিভিন্ন বিষয়ে মানুষ ওই একটি প্রাচীন স্থাপনার ব্যানার বসানো থাকা সত্ত্বেও হচ্ছে যে ওইখানে এই বাড়িঘর গড়ে তুলেছে, বা দেখা গেল যে অনেকে আবার নিজের নামে জমির কাগজও তৈরি করে নিয়েছে। হুম। তো আমি ওই জায়গাগুলোতে আমার কাজের ক্ষেত্রে আমি ওখানে যাই, ঘোরাফেরা করি, বিভিন্ন আর্টিফ্যাক্টস কালেক্ট করার চেষ্টা করি। তো এখন ওইটা আমরা যদি আমাদের রহনপুর পৌরসভার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে ওই জায়গাটার সর্বপ্রথম আমরা সংরক্ষণ করার চেষ্টা করব, এবং ওইটা একটা আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে বা সবকিছু নিয়েই একটা আমরা একটা কিছু ওদের বলতে পারবো যে আমাদের রহনপুরে এরকম একটা এত গুরুত্বপূর্ণ জায়গা আছে, আমরা এটাকে সংরক্ষণ করতে চাই। তো আমরা আমাদের জনপ্রতিনিধির মাধ্যমে হোক বা ইউনো মহোদয়ের মাধ্যমে হোক, আমাদের একটা টিম আছে, আমি আছি, আমার বন্ধু ফয়সাল আছে, মেহেদি আছে, আমাদের আরো কিছু ছোট ভাই আছে। আমরা সবাই মিলে রহনপুরের ইতিহাস সংরক্ষণ নিয়ে কাজ করি। আমরা আর কি বলার সুযোগ পাবো যে জায়গাটা আপনারা সংরক্ষণ করেন। এবং সাথে সাথে আপনি যদি মানে খেয়াল করেন, আমি আমাদের এলাকার লোক ইতিহাস নিয়ে গুলো নিয়েও কাজ করি, কারণ সাঁওতাল সাঁওতাল উপজাতিদের নিয়েও আমি বেশ কিছু কাজ করেছি। আপনার একটা আর্ট আমি দেখেছি সাঁওতাল গ্রামে, আপনি আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে, যাই হোক আলপনা জি, গ্রাম, যাই হোক নাম মনে হয় গ্রামটা। হ্যাঁ, তো এই বিষয়গুলোও কি আপনি আপনার টিমের সাথে করেন? হ্যাঁ। আলপনা গ্রামের বিষয়টা হচ্ছে মূলত সেটা আমি আমার নিজের ব্যক্তিগত উদ্যোগেই করেছিলাম, আমার ব্যক্তিগত অর্থায়নে সবকিছুতেই। ওইটার চিন্তা ভাবনা এসেছিল আমার মধ্যে এইভাবে যে আমাদের পার্শ্ববর্তী যে উপজেলা নাচোল, এই নাচোলে হচ্ছে আলপনা বাড়ি নামে দুইটা বাড়ি আছে। তো এই বাড়ি, এটা মানে জগৎ বিখ্যাত হয়ে গেছে এরকম একটা বিষয়। তো মানে ট্রেডিশন, মানে সাঁওতালি ট্রেডিশনটা একরকম আর নর্মাল আলপনা করা একরকম। তো ওই চিন্তাধারা থেকেই আমি আর কি এটা ভাবলাম যে এরকম একটা তো আমার হাতে অপশন আছে, যে আমাদের এখানে একটা সাঁওতাল পল্লী আছে তো প্রাচীন, এদের কিন্তু নিজস্ব যেটা আর্ট, এটা কিন্তু খুবই সুন্দর। তো ওদের সাথেই কম্বাইন করে, ওদের সংস্কৃতি রেখে, ওদের সাথে কথাবার্তা কথাবার্তা বলে পরামর্শ করে হচ্ছে যে এই বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে আহ, একমাত্র পূর্ণাঙ্গ আলপনা গ্রাম হিসেবে আমাদের রহনপুর রাঙামাটি আলপনা গ্রাম কি সবাই চিনে। তো এইখানে যদি আমরা রহনপুরে আমাদের গম্বুজটাকে একটি জাদুঘর হিসাবে রূপান্তর করতে পারি, সাথে নওদা বুরুজটাকে আমরা এখানে নিতে পারি, এবং আমাদের আলপনা গ্রাম এবং রহনপুরের আরো বিভিন্ন প্রাচীন স্পট আছে, আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে রহনপুরের, সেগুলো যদি আমরা তুলে ধরতে পারি, তো আমার মনে হয় যে রহনপুরের মানুষকে পুরা বিশ্বের মানুষই চিনবে। এবং আমাদের যে একটা, আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষকে নিয়ে বলেন বা আমাদেরকে এই যে ছোট করে দেখা বিষয়টা, আসলে বাইরের মানুষের কি এই বিষয়গুলো তারা বোঝে না। দেখা গেল যে তাদের শহর গড়ে উঠেছে আজ থেকে সর্বোচ্চ কত আর হবে, 200 300 250 500, এর বেশি না। কিন্তু আমরা তাদের চাইতে আজ থেকে 3000 বছর আগে থেকে আমরা অনেক সভ্য। কিন্তু আমরা আমাদের বিভিন্ন বিষয়ে কি বলবো, এটা গাফিলতি বলবো, এই সব কারণে আমরা আগাতে পারছি না, বা আমাদের ভালো একটা কোনো গাইডলাইন নাই, বা আমাদের যারা জনপ্রতিনিধি তারা এইসব বিষয়ে মাথা ঘামায় না।
তারা যদি এসব নিয়ে একটু কাজ করে, আমার মনে হয় যে রহনপুরের আরো অনেক উন্নয়ন হবে। আচ্ছা, আপনি নওগাঁতে কুসুমবা মসজিদের আশপাশে মেবি একটা জাদুঘর করা হয়েছিল ওখানে, আপনি যাই হোক ওখানে তত্ত্বাবধানে মনে হয় ছিলেন। হুম। তো আমি সম্পূর্ণ জানি না, ওই বিষয়টা কি আপনি আমার জন্য একটু তুলে ধরবেন? এখন যেটা বিষয় হচ্ছে যে নওগাঁ যে মান্দাতে, নওগাঁ মান্দাতে একটি কিন্তু আমাদের সোনা মসজিদের সমসাময়িক আরো একটি সেরকম দেখতেই একটি মসজিদ আছে, কুসুম্বা মসজিদ। তো কুসুম্বা মসজিদের ওইখানে জাস্ট একটা কিন্তু মসজিদ ওইটা, আর আশেপাশে কিন্তু কোনো স্পট নাই, ছোট্ট একটা জায়গা। তো আমার কাছে এটাই আফসোস লাগে যে উনি হচ্ছে যে বাইরের একজন মানুষ, ওনার নাম সাথী ম্যাম ছিল আর কি, ইউনো তখনকার, বর্তমানে 2025-এ এখন উনি বদলি হয়ে গেছে। তো আমাকে বিভিন্নভাবে যাই হোক খোঁজ পেয়েছিল উনি আমার সাথে যোগাযোগ করা হয়েছিল তারপর। তো আমি ওইখানে কুসুম্বা মসজিদে একটি ওদের জাদুঘর, পুরো জাদুঘরের যা জিনিসপত্র লাগে সুলতানি পিরিয়ডের হচ্ছে যে বিভিন্ন জিনিসপত্র বা তাদের যে মুদ্রাগুলো, এগুলো দিয়ে আমি আর কি বিভিন্ন ফ্রন্ট কোনটা কোথায় থাকবে, মানে সম্পূর্ণ আর কি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো ওইভাবে আমি আর কি জাদুঘর করেছি। তো আমার কাছে খারাপ লাগা একটাই যে আমি চাঁপানবাবগঞ্জের মানুষ, আমার রহনপুরে এত ঐতিহ্য থাকা সত্ত্বে, বা আমার যে সোনা মসজিদ, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা সবচাইতে মানে বড় একটা টুরিস্ট স্পট বলা চলে, যে একসাথে এতগুলা মানে প্রাচীন স্থাপনা। তো আমাদের এখানে কোনো কি বলে যে কোনো হচ্ছে যে জাদুঘর নাই, বা আমাদের কোনো কর্মসূচি নাই। ওই সোনা মসজিদ এত গুরুত্বপূর্ণ জায়গা, সোনা মসজিদের ইট পাথর খুলে নিয়ে যাচ্ছে মানুষ, এগুলোর প্রতি কারোর কোনো কি বলে যে ভ্রুক্ষেপ নাই। তো রহনপুরে যদি এরকম একটা জাদুঘর গড়ে তোলা যায় রহনপুর কেন্দ্রিক, তাহলে আজ থেকে 100 বছর 1000 বছর পরেও রহনপুরের মানুষ জানতে পারবে যে হ্যাঁ, আসলে রহনপুর জায়গাটা কতটা প্রাচীন ছিল। আচ্ছা, আপনি যে দাবি করছেন যে 3000 বছর আগে কি 2000 বছর আগে রহনপুরে একটা বাণিজ্যিক নগরী ছিল, তো ওই পিরিয়ডের আপনার কাছে কোনো নিদর্শন আছে? হ্যাঁ, ওই সময়ের অনেক কিছুই আমার কাছে আছে। আমার এই যে এখানে আমার টেবিলে বা আমার এই যে সেলফে যত ধরনের আপনি জিনিসপত্র এখানে দেখতে পাবেন, এখানে টেরাকোটা টয়, তারপরে হচ্ছে যে মরিয়ান পিরিয়ডের হচ্ছে যে পাঞ্চ মার্ক মুদ্রা, তারপরে বিভিন্ন টেরাকোটা পুতুলগুলো। হ্যাঁ, এই যে বিটসের যে কারখানাটা আমি বললাম, মানে প্রাচীন পুঁতির, রত্ন পাথরের তৈরি যে এই পুঁতির যে বিভিন্ন জিনিসগুলো, এই সব কিছুই আমার এই সংগ্রহশালায় সংরক্ষিত আছে, এবং এটা নিয়ে আমি গবেষণা করি। সাথে হচ্ছে যে আমি যে 2024 সালে কাজটা করেছিলাম, সেইখানে কুমিল্লা ইউনিভার্সিটির আর্কিওলজি ডিপার্টমেন্টের 5 জন হচ্ছে যে আমার প্রফেসর ছিলেন, ওনাদের সাথে একসাথে আমরা এই কাজটা আর কি করেছি। তো কাজ করার পর রহনপুর হচ্ছে যে বিশ্বের দরবারে এখন রহনপুরকে মানুষ অন্যভাবে আর কি চেনে। অনেক গবেষক তারপরে রহনপুরে এসেছে, রহনপুর নিয়ে কাজ করতে যাচ্ছে, কিন্তু প্রপার যে আমাদের যে ওয়েটা, এটা আসলে ঠিক নাই। আমাদের রহনপুরের মানুষের বোঝা উচিত যে আমরা আসলেই কতটা সমৃদ্ধ, বা আমাদের এই ইতিহাসগুলো আমাদের সংরক্ষণ করা প্রয়োজন, বা এই দিকেও আমাদের একটু মাথা ঘামানো প্রয়োজন যে আমরা এই জিনিসগুলো যেন সংরক্ষণ করতে পারি। আচ্ছা, আপনি যে এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, আপনার স্ক্রিপ্টটা দেখেন একটু। তো আপনি যে বারবার বললেন জাদুঘর করার কথা, তো জনপ্রতিনিধিদের যারা দায়িত্বে আছে, জনপ্রতিনিধি, আপনি যে বললেন যে আপনি জাদুঘর করতে আগ্রহী, রংপুরের ইতিহাসটা মানুষের জানা দরকার, তো যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে আমাদের, তাদের কাছ থেকে আপনি কি ধরনের সাহায্য পেলে এই জাদুঘরটা বাস্তবায়ন হতে পারে? আসলে এই যে আমাদের গম্বুজটা নিয়ে আমি যে কথাটা বললাম, জি। এখন ধরেন যে আমার বাসাতে আমার এই জাদুঘরটি রয়েছে, যারা অনেকেই আছে যে এখানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, বা ভাববে যে এক জায়গায় এরকম যাব, বা প্রাইভেসিরও একটা বিষয় ইচ্ছা আছে। থাকলেও হচ্ছে যে সে মানে এখানে তার সে আসতে পারবে না। তো আমরা যদি একটি এরকম স্থাপনায়, আমরা যদি একটি এরকম স্থানে যদি জাদুঘরটি
প্রতিষ্ঠা করি, যেমন এই আমাদের গম্বুজের কথা বললাম, এগুলো হচ্ছে সব কিন্তু আর্কিওলজি ডিপার্টমেন্টের আন্ডারে। তো আর্কিওলজি ডিপার্টমেন্টের আন্ডারে এখন এখানে যদি আমাদের ইয়নো মহোদয় এবং আমাদের যে বর্তমান আমাদের জনপ্রতিনিধি যেগুলো আছে, যারা তিনারা আছেন, তিনারা যদি একটু সাহায্য করে, উপর মহলে যদি কথাবার্তা বলে, বা ওইটার আশেপাশে বিভিন্ন জায়গায় হচ্ছে যে আপনার দখল করে বসে আছে অনেক মানুষ, এই জায়গাগুলো যদি একটু উচ্ছেদ করে যদি জায়গাটিকে ঘিরে একটি যদি জাদুঘরের পরিবেশ তৈরি করে, যেমন ওই যে কুসুম্বা মসজিদের কথা যেমন বললাম, এক ওইটা কিন্তু কথায় উনি, সংরক্ষণটা আগে। হ্যাঁ সংরক্ষণটা, তো ওইটা যদি আহ, ওই উনি নিজের ব্যক্তিগত উদ্যোগে করতে পারে একজন ইউনো, তো আমাদের রহনপুরে কেন পারবে না? এনারাও চাইলে পারবে। তো এই ধরনের যদি সাপোর্ট গুলো পাওয়া যায়, তারপর ওইখানে কিভাবে কি করা লাগে বা কিভাবে সেটা প্রদর্শন করব আমরা রহনপুরকে যেন মানুষ চিনে, এসব কিছুর দায়িত্ব আমি নেব। এসব আমি যেভাবে যা করে দেওয়ার আমি আর কি করে দেবো, রহনপুরের স্বার্থে একটু আমি করব। যাই হোক, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। তো বাই চান্স আমরা ধরে নিলাম যে আপনার জাদুঘরটা হয়ে গেছে, তো আপনার সংগ্রহের কোন কোন বিষয়, মানে কোন কোন যেগুলা কালেকশন আছে, এই কালেকশন গুলো আপনি ডোনেট করবেন বা আপনার প্ল্যান আছে এগুলো আপনি প্রদর্শনীতে রাখবেন? এখানে আমার যে জাদুঘরটি, এখানে তো আসলে অনেক ধরনেরই বিষয়বস্তু নিয়ে আমি কাজ করি। যেমন এখানে মাটির জলপ্রদীপও রয়েছে, আবার ব্রিটিশ আমলের পানের বাটখারা থেকে ব্রিটিশ আমলের অস্ত্র, তলোয়ার, জমিদারি তলোয়ার, তারপর উপজাতিদের অলংকার, মানে আমার এই সংগ্রহশালাটা বিভিন্ন সেক্টরে ভাগ করা আছে। তো আমি যদি আহ, রহনপুরের সাথে যদি আমি জাদুঘরটি করি, বা আমাদের রহনপুর কেন্দ্রিক জাদুঘরটি হবে, সেখানে শুধুমাত্রই রহনপুর থেকে পাওয়া যে প্রাচীন নিদর্শনগুলো, এই রহনপুর থেকে পাওয়া যে প্রাচীন নিদর্শনগুলো, এই প্রাচীন নিদর্শনগুলো নিয়েই হচ্ছে যে আমাদের এই জাদুঘরটি আমরা করব। এখানে রহনপুর থেকে পাওয়া মুদ্রা, বিভিন্ন হচ্ছে যে টয় কার্ড, তারপরে যে হামানদিস্তা পাথরের বিভিন্ন স্ট্যাচু গুলা ছোট ছোট, বা এই যে আমাদের রহনপুর যেটার জন্য বিখ্যাত, যে রত্ন পাথরের পুঁতি তৈরির যে কারখানা ছিল, এই পুঁতি তৈরির কারখানার বিভিন্ন জিনিসপত্র বা এই পুঁতিগুলো, এইসব জিনিস নিয়েই হচ্ছে যে এই রহনপুরের মিউজিয়ামটা আমি আর কি করতে চাই। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার কালেকশন গুলো যদি আমাদেরকে দেখাতেন, আমার মনে হয় আমাদের যারা রহনপুরে হোক কি বাইরের যারা ভিউয়ার্স আছে আমাদের, তাদের অবশ্যই আমাদের এই ইতিহাসটা সম্পর্কে জানা উচিত। যে অবশ্যই আমি আমার সংগ্রহে এখানেও বেশ কিছু জিনিস আছে। আসলে আমার সংগ্রহশালাটি অনেক বড়, তো জি, দেখতেই পাচ্ছি। এই কারণে মানে বিক্ষিপ্ত ভাবে কোথায় কি থাকে ওইভাবে গোছানো নাই, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের দেখানোর। এখানে আমরা কিছু স্ট্যাচু দেখতে পাচ্ছি। আচ্ছা, এই স্ট্যাচুটা সম্পর্কে আপনি এখানে যে মানে কিছু জিনিস আছে আমার আমার রহনপুর মিউজিয়ামের, জি তার মধ্যে এগুলো হচ্ছে রহনপুর থেকে প্রাপ্ত কিছু প্রাচীন টেরাকোটা টেরাকোটা পুতুল, টেরাকোটা টয়। এইগুলো বেশ কিছু বিভিন্ন আর কি কাজে ইউজ হইতো, বাচ্চার খেলনা হিসাবে বা তাদের ধর্মীয় কিছু আচার রীতি ছিল, সেগুলোতেও এই টেরাকোটা পুতুলগুলো হচ্ছে যে ব্যবহার হতো। এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ, এটা এটা হচ্ছে আপনার চন্দন কাঠ দিয়ে তৈরি একটি প্রাচীন যে মূর্তির আর কি মাথা, একটি দেবতার মাথা, এটাও আমাদের রহনপুরেই পাওয়া গিয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই জিনিসটা কি? এটা হচ্ছে যে এই যে আমি বারবার বলছি না যে রহনপুরের আহ, প্রাচীন বাণিজ্য কেন্দ্রের কথা, তো এই যে এই স্টোনটা যেটা, এটার নাম হচ্ছে যে অ্যাগেট, এটা হচ্ছে অ্যাগেট স্টোন। এই পাথরগুলো দিয়ে মূলত এগুলোকে খোদাই করে বা বিভিন্ন প্রসেসে যে ওই প্রাচীন পুঁতিগুলো তৈরি করতো। তো ওই প্রাচীন পুঁতিগুলো তৈরির হচ্ছে যে র মেটেরিয়াল এই স্টোনগুলো। এটা আমাদের রহনপুরের যে 2500 বছর আগের প্রাচীন বাণিজ্য কেন্দ্র, এইটাকে প্রমাণ করার জন্য এই পাথরগুলো বা এই নিদর্শনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এ পাশেও কিছু আপনার কালেকশন দেখতে পাচ্ছি। এইখানে এটা যেমন হচ্ছে যে একটি, এটা হচ্ছে যে একটা রিং স্টোন, এটাকে রিং স্টোন বলে। তো ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন এক এলাকা থেকে আর এক এলাকাতে গেলে এই যে স্টোনটা, এই রিং স্টোন দিয়ে হচ্ছে যে আপনার
তার পরিচয় দিত বা তারা ট্রেড করতো আর কি, ট্রেড পারপাসে হচ্ছে যে এই জিনিসগুলো আর কি ইউজ হতো। আজকালকার যুগে এনআইডি টাইপ, হ্যাঁ, এনআইডি টাইপের আর কি। আদার্স কিছু কালেকশন এখানে আপনার আরেকটা বলা যায় যে এগুলো হচ্ছে আপনার পোড়ামাটির ড্যাবার বলে এটাকে, এটা দিয়েই মূলত যেভাবে ধরে ওই পোড়ামাটির যে এই মৃৎপাত্রগুলো বা বিভিন্ন আর কি জিনিসগুলো হচ্ছে যে তারা এইভাবে ভাবে আর কি একটা শেপে নিয়ে আসতো, এটা দিয়ে তৈরি করে। এটার হচ্ছে আপনার প্রাপ্তি স্থান আমাদের নওদা বুরুজে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই জিনিসটা এটা হচ্ছে একটি ব্রোঞ্জের তৈরি একটি তীরের ফালা। তো এগুলো বিভিন্ন বর্ষার সামনে বা বল্লমের সামনে বেঁধে এগুলো নিয়ে আর কি প্রাচীন আমলে মানুষজন যুদ্ধ করতো বা। তাহলে তো এটা অনেক আগেকার তাহলে। হ্যাঁ, এটা যদি আমাদের রহনপুরের ইতিহাস 2500 থেকে 3000 বছর আগের হয়, সেক্ষেত্রে এটারও বয়স 2500 থেকে 3000 বছর প্রাচীন। বুঝতে পারছি, কিছুটা কুড়ালের মতো মনে হচ্ছে আসলে এই জিনিসটা। এটাও আমাদের ওই নওদা বুরুজের আশেপাশ থেকেই হচ্ছে যে সংগ্রহ করা। তো প্রাচীন, এটা একটা প্রাচীন কুড়াল। এটা মাটির প্রায় 10 ফিট গভীরে আর কি পাওয়া গিয়েছিল, ওইখানে কৃষক এটা পেয়েছিল। তারপরে হচ্ছে যে আমি খবর পাওয়ার পর আমি সেখান থেকে এটা আর কি সংগ্রহ করেছি। এখানে আমরা কিছু স্ট্যাচু দেখতে পাচ্ছি। আচ্ছা, এই স্ট্যাচুটা সম্পর্কে আপনি এখানে যে মানে কিছু জিনিস আছে আমার আমার রহনপুর মিউজিয়ামের, জি তার মধ্যে এগুলো হচ্ছে রহনপুর থেকে প্রাপ্ত কিছু প্রাচীন টেরাকোটা পুতুল, টেরাকোটা টয়। এইগুলো বেশ কিছু বিভিন্ন আর কি কাজে ইউজ হইতো, বাচ্চার খেলনা হিসাবে বা তাদের ধর্মীয় কিছু আচার রীতি ছিল সেগুলোতেও এই টেরাকোটা পুতুলগুলো হচ্ছে যে ব্যবহার হতো। এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ, এটা এটা হচ্ছে আপনার চন্দন কাঠ দিয়ে তৈরি একটি প্রাচীন যে মূর্তির আর কি মাথা, একটি দেবতার মাথা। এটাও আমাদের রহনপুরেই পাওয়া গিয়েছে। বাই দ্য ওয়ে, আপনি এই জিনিসটা কোথায় পেয়েছেন? এটা রহনপুরের বিভিন্ন বিষয়গুলো, এটা ঘাটে প্রান্তরে বিভিন্ন জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। দেখা গেল যে অনেকে আমাকে চিনে যে হ্যাঁ আমি এগুলো নিয়ে কাজ করি, তখন কেউ পেলে আমাকে এটা আর কি দিল, বা ওই রকম হলে আমি কিছুটা টাকা পয়সা দিয়ে কিনে নিই। এইভাবেই হচ্ছে যে আমার এই সংগ্রহশালা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই জিনিসটা কি? এটা হচ্ছে যে এই যে আমি বারবার বলছি না যে রহনপুরের আহ, প্রাচীন বাণিজ্য কেন্দ্রের কথা, তো এই যে এই স্টোনটা যেটা, এটার নাম হচ্ছে যে অ্যাগেট। এটা হচ্ছে অ্যাগেট স্টোন। এই পাথরগুলো দিয়ে মূলত এগুলোকে খোদাই করে বা বিভিন্ন প্রসেসে যে ওই প্রাচীন পুঁথিগুলো তৈরি করতো। তো প্রাচীন পুঁথিগুলো তৈরির হচ্ছে যে র মেটেরিয়াল এই স্টোনগুলো। এটা আমাদের রহনপুরের যে 2500 বছর আগের প্রাচীন বাণিজ্য কেন্দ্র, এইটাকে প্রমাণ করার জন্য এই পাথরগুলো বা এই নিদর্শনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এ পাশেও কিছু আপনার কালেকশন দেখতে পাচ্ছি। এইখানে এটা যেমন হচ্ছে যে একটি, এটা হচ্ছে যে একটা রিং স্টোন, এটাকে রিং স্টোন বলে। তো ব্যবসায়িক ক্ষেত্রে এক এলাকা থেকে আর এক এলাকাতে গেলে এই যে স্টোনটা, এই রিং স্টোন দিয়ে হচ্ছে যে আপনার তার পরিচয় দিত বা তারা ট্রেড করতো আর কি, ট্রেড পারপাসে হচ্ছে যে এই জিনিসগুলো আর কি ইউজ হতো। আজকালকার যুগে এনআইডি টাইপ, হ্যাঁ, এনআইডি টাইপের আর কি। আদার্স কিছু কালেকশন এখানে আপনার আরেকটা বলা যায় যে এগুলো হচ্ছে আপনার পোড়ামাটির ড্যাবার বলে এটাকে, এটা দিয়েই মূলত যেভাবে ধরে ওই পোড়ামাটির যে এই মৃৎপাত্রগুলো বা বিভিন্ন আর কি জিনিসগুলো হচ্ছে যে তারা এইভাবে ভাবে আর কি একটা শেপে নিয়ে আসতো, এটা দিয়ে তৈরি করে। এটার হচ্ছে আপনার প্রাপ্তি স্থান আমাদের নওদা বুরুজে, এটার প্রাপ্তি স্থান নওদা বুরুজে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই জিনিসটা এটা হচ্ছে একটি ব্রোঞ্জের তৈরি একটি তীরের ফালা। তো এগুলো বিভিন্ন বর্ষার সামনে বা বল্লমের সামনে বেঁধে এগুলো নিয়ে আর কি প্রাচীন আমলে মানুষজন যুদ্ধ করতো বা। তাহলে তো এটা অনেক আগেকার তাহলে। হ্যাঁ, এটা যদি আমাদের রহনপুরের ইতিহাস 2500 থেকে 3000 বছর আগের হয়, সেক্ষেত্রে এটারও বয়স 2500 থেকে 3000 বছর প্রাচীন। বুঝতে পারছি, কিছুটা কুড়ালের মতো মনে হচ্ছে আসলে এই জিনিসটা। এটাও আমাদের ওই নওদা বুরুজের আশেপাশ থেকেই হচ্ছে যে সংগ্রহ করা। তো প্রাচীন, এটা একটা প্রাচীন কুড়াল। এটা মাটির প্রায় 10 ফিট গভীরে আর কি পাওয়া গিয়েছিল, ওইখানে কৃষক এটা পেয়েছিল। তারপরে হচ্ছে যে আমি খবর পাওয়ার পর আমি সেখান থেকে এটা আর কি সংগ্রহ করেছি।